নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নর্মদাপুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সাথে। জয় সীতারাম। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের সামনেই আসছে বিয়ের মাস, মানে অঘ্রান থেকে শুরু হবে এবং তারপরে শুধু ঝড়ের মতো বিয়ে আর বিয়ে। প্রচুর প্রেম, ভালোবাসা, প্রেম সম্পর্কে পরিণতি পাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো কিন্তু যেটা বিষয় আমার মনে হয় যে বিষয়টা আমাদের অবশ্যই একবার দেখে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে কোন রাশির সাথে কোন কোন রাশির বিয়ে হওয়া উচিত এবং কোন কোন রাশির বিয়ে হওয়া উচিত নয়। আগের ভিডিওতে আমরা মেষ রাশিকে নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই বৃষ রাশিকে। বৃষ রাশির সাথে কোন কোন রাশির জাতক জাতিকার বিয়ে হওয়া উচিত নয়। বৃষ রাশির সাথে তোমার উচিত নয় হচ্ছে তুলা, ধনু আর মেষ। আচ্ছা, কেন তুলা, ধনু, মেষ উচিত নয়? বৃষভ থেকে দেখো, তুলাটা হচ্ছে 6 নম্বর ঘর। আচ্ছা, ধনুটা হচ্ছে 8 নম্বর ঘর। আচ্ছা, মেষটা হচ্ছে 12 নম্বর। মানে ক্যালকুলেশন তো 6, 8, 12ই সবসময় চলবে, তাই তো? এক্ষেত্রে কিন্তু আবার শুভর ক্ষেত্রে কিন্তু সবসময় এই ক্যালকুলেশনটা চলবে। হ্যাঁ, মানে বৃষ রাশির ক্ষেত্রে কোন কোন জাতক জাতিকার কোন শুভ, সেটা যদি সেক্ষেত্রে কিন্তু আবার এই ক্যালকুলেশন চলবে না। হ্যাঁ, সেটা কি যেমন হচ্ছে বৃষ রাশির থেকে শুভ হচ্ছে বৃষ রাশির সাথে কর্কট, কন্যা আর মকর। দেখো, আগের বারে আমি বলেছিলাম যে 5 নম্বর ঘর যেটা আছে, তোমার 9 নম্বর ঘর যেটা আছে এবং 11 নম্বর ঘর, মেষের ক্ষেত্রে বলেছিলাম যেগুলো শুভ ঘর হয়। হ্যাঁ, কিন্তু এখানের ক্ষেত্রে আমি 11 নম্বর ঘর বললাম না শুভর ক্ষেত্রে। কেন বললাম? নিউট্রাল 11 নম্বর ঘর এই কারণে হচ্ছে যে বৃষর তো মানে লর্ড হলো শুক্র। আচ্ছা, উনি হচ্ছেন দৈত্যগুরু। আর এর 11 নম্বর ঘর হচ্ছে মীন। আচ্ছা, মীন হচ্ছে বৃহস্পতি, দেবগুরু আর দৈত্যগুরুর কখনো মানে ইগোর ক্ল্যাশ হতে বাধ্য। সেক্ষেত্রে কখনোই সেক্ষেত্রে মানে এটা একটুখানি ব্যতিক্রমী ব্যাপার। এবং আরেকটা জায়গায় ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এটা হয়তো অনেকে জানি না, কারণটা হয়তো সবসময় আমাদের মানে এক্সপ্লেন করা হয় না। সেটা হচ্ছে যে বৃষর ক্ষেত্রে দেখো 3 নম্বর ঘর কর্কট হচ্ছে বৃষ ক্ষেত্রে শুভ। আচ্ছা, কেন? বৃষ হচ্ছে শুক্র, দৈত্যগুরু শুক্র, আর কর্কট হচ্ছে চন্দ্র। হ্যাঁ, চন্দ্র, ঠিক আছে। এবার চন্দ্রর একটা তোমার মাইথোলজিক্যাল গল্প অনুযায়ী জানি যে বৃহস্পতির সাথে একটা সম্পর্কে মানে একটু গন্ডগোল আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে বলতে পারো যে শত্রু বন্ধু। আচ্ছা, শত্রু বন্ধু। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এই জন্যই হয়তো কতকটা শুক্রের সাথে চন্দ্রের একটুখানি মানে মিল আছে। দুজনেই একটুখানি শৌখিন, দুজনেই হবে একটুখানি ভাবপ্রবণ। আচ্ছা, মানে রাশিগত দিক থেকেও দুজনের মধ্যে একটা যেহেতু মিল আছে, সেখান থেকে আমাদের বিয়ের জায়গাটা আর চন্দ্র দুজনেই একটু ভাবুক, দুজনেই একটু রোমান্টিক। আচ্ছা, সেই জন্য মানে যেমন গতানুগতিক তুমি বললে যে কর্কট, কন্যা, মকরের বিয়ে হওয়া উচিত, আবার তুলা, ধনু, মেষের নয়, কিন্তু পাশাপাশি আবার এই দুটো তুমি অ্যাড করলে যে এখানে কেন শুভগুলো মানে একটু ছকের বাইরে হচ্ছে। তো বৃষর ক্ষেত্রে কিন্তু ছকের বাইরে বলা হলো। তো আমার মনে হয় যে আচ্ছা, তার মধ্যেও কি তোমাকে আবার সেই একই প্রশ্ন করবো যে এর মধ্যেও কি মানে বৃষর জন্য মানে খুব বিশেষভাবে এই রাশি খুব ভালো হতে পারে এরকম কোনো ব্যাপার আছে না? যে প্রথম 3টে রাশি বললে সেই 3টে হলেও চলবে? মোটামুটি এই 3টে হলেই চলবে। তবে কি বলতো, 9th হাউসটা সব থেকে বোধহয় বেশি দেখা হয়। যে যেমন বৃষের ক্ষেত্রে যেমন মকরটা হচ্ছে 9 নম্বর ঘর, এটা ভাগ্যের ঘর। হ্যাঁ, ফলে আর তাছাড়া তোমার শুক্রের সাথে শনির একটা খুব ভালো বন্ধন আছে গ্রহগতভাবে। বৃষ বোধহয় শনির রাশি নাকি? বৃষ হচ্ছে শুক্রের রাশি, আর তোমার মকর হচ্ছে তোমার শনি। এটা এমনিতে তোমার 9th হাউসও হলো অ্যাজ ওয়েল, আবার শুক্র শনির একটা মিল আছে, মানে সবটা মিলিয়ে একটা রান্না হবে। তাহলে তো বলা যেতেই পারে, বলে না যে বউয়ের ভাগ্যে কপাল খুলে গেছে বা বরের ভাগ্যে কপাল খুলে গেছে। তো এখানে কপাল খোলার বিষয়টা বৃষর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে আমাদের নর্মদা পুতলি মার্ক করলো মকর রাশিকে, ভীষণ ভাবে মার্ক করলো। মানে বৃষর জন্য সেটা বউ বলে শুধু না, এটা একটা পার্টনারশিপ হয়, যেটা মানে বৃষর জন্য
মকর রাশি খুব লাভবান ভাগ্যর দিক দিয়ে আর কি। হ্যাঁ, তাহলে এটা তো খুব সরি আমি একটু ভুল বললাম, মকর মানে হ্যাঁ বিসর্জন মকর ভীষণ মানে ভাগ্যর দিক থেকে ভালো, ভালো। সেটা তো হ্যাঁ। 9000 আছে তো ঠিক তো বল। লাভবান বলছিলাম, লাভবান, আচ্ছা। মানে বিশ্ব লাভবান। ওকে, মানে আর সব থেকে বড় কথা হচ্ছে বিয়ে হওয়ার পরে যদি মানে স্বামীর উন্নতি হয় তাতে স্ত্রী লাভবান হবে, আর স্ত্রীর উন্নতি হলে স্বামীও লাভবান হবে। সেই জন্য আমার মনে হয় প্রত্যেককে একবার করে দেখে নেওয়া উচিত কে কার দ্বারা বেশি লাভবান হচ্ছে আর কে কার দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে। মানে প্রভাবিত মানে খারাপ কিছু না, মানে কার দ্বারা কে উপকৃত বা ভালো কিছু পাচ্ছ সে। হ্যাঁ, এক্ষেত্রে কি জানো তো, শুধু লাভবান আর উপকৃত নয়, এটা বললেও একটা কম বলা হবে। দুজনের মধ্যে একটা মানে কেমিস্ট্রিটা ভালো হয়। শুধু তো আমার স্ত্রীর থেকে আমার স্বামীর থেকে আমি লাভবান হবে এটাই বড় কথা না, দুজনের মধ্যে একটা কেমিস্ট্রিটা ভালো হতে হবে, দুজনের মধ্যে মিলটা হতে হবে, প্রেমটা থাকতে হবে, ঝগড়াটা কম হতে হবে। বাহ, এটা তো আরেকটা ভীষণ ভালো দিক তুমি বললে যে বিবাহিত জীবন তো শুধু দেওয়া নেওয়ার উপরই চলে না। ঝগড়া হলেও দুজনে মানে কতটা অ্যাডজাস্টেবল করতে পারবে, এই ব্যাপারটা। তো অবশ্যই বিয়ে হলে ঝগড়া হবে, আর ঝগড়া না হলে সেটা অ্যাকচুয়ালি বিয়ে বলাই যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা খুব সুন্দর কথা বললে যে সম্পর্ক মানেই কিন্তু লেনদেন শুধু নয়, একটা ব্যাপার আছে যে আমরা কতটা ভালো থাকতে পারবো সেই মানুষটার সঙ্গে, আর সেই জিনিসটুকুই, সেই সামান্য জিনিসটুকুই বুঝে নেওয়ার জন্য এবং জেনে নেওয়ার জন্য আমার মনে হয় প্রত্যেকের একবার করে একটু দেখে নেওয়া উচিত যে আমরা যার হাতটা ধরছি, যার সঙ্গে বাকি জীবনটা কাটাবো, সে আমাদের চলার পথে পাথেয় হবে কিনা। সবাইকে রিকোয়েস্ট করছি নিচে নাম্বারে কমেন্ট করো, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই আমাদেরকে জানিও। এবং নাম্বার আছে, কনসালটেন্সি বুকিং করতে পারো, নাম্বার দেওয়া আছে। কলিং টাইম হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এনি টাইপ অফ কনসালটেন্সি এই নাম্বারে হয়, অনলাইনেও হয় এবং অফলাইনেও হয়। সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা, নমস্কার।